মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো রাইসামণি চিরনিদ্রায় শায়িত। নিজ বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন, গ্রাম জুড়ে শোকের ছায়া। জুলাই আন্দোলনে জনরোষে পুড়ে যায় নরসিংদী জেলা কারাগার। সুযোগ পেয়ে অস্ত্রগুলি নিয়ে পালায় হাজতিরা। এখনো পলাতক ১৪৫ কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র। অ্যাম্বুলেন্স সেবার নামে চরম নৈরাজ্য। মাদারীপুরে সরকারি সার্ভিস বন্ধে পোয়াবারও বেসরকারির। সিন্ডিকেট করে ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ। অসহায় সেবা গ্রহীতরা। এই জায়গাটু গেলি তাহলে গান দেই বাইশে যাওয়া লাগবো, আমার আর কোনোখানে জায়গা হইব না। পদ্মার প্রবল স্রোতে বদলে যাচ্ছে মানচিত্র। মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে বিলীন ২০০ বিঘা জমি। ভেসে গেছে বহু বসতবাড়ির স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী সমাধান দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামণি জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের ৮০% পুড়ে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামণির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে, নিভে যায় আরেকটি কমলমতি। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজরাগ্রামে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর থামছে না কান্না। ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট আসার পরে গতকালকে রাত্রি 10টার দিকে সে লাশ ডেলিভারি হয়। এলাকাবাসী শোকাহত, ভেঙে পড়ছে। তারা ঢাকাতেই থাকতো। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামণি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ। এরপর মঙ্গলবার বিকেলে মরদেহের ডিএনএ পরীক্ষায় তার মরদেহ শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা বলছে আবার আনার জন্য, আমি তো প্রতিদিন বানি আমি যাই আর আনতে পারিনি। এমন মৃত্যু কোনো শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। রাইসার জন্য দোয়া করি। একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সকাল ৯:৩০ আলফাডাঙ্গা বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসামণিকে। শাহাবুল শেখ ও মিম আক্তার দম্পতির মেয়ে রাইসা, ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে ছিল মেঝো। সময় সংবাদ, ফরিদপুর। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের এই দিনে উত্তাল ছিল নরসিংদীও। পুলিশের গুলিতে হতাহত হন অনেকে। জনরোষে পড়ে জেলা কারাগার। এ সুযোগে অস্ত্রগুলি নিয়ে পালিয়ে যান হাজতিরা। পরে কেউ কেউ আত্মসমর্পণ ও গ্রেফতার হলেও এখনও পলাতক রয়েছে ১৪৫ কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র এবং ৬,০০০-এর বেশি গুলি। পুলিশ বলছে এসব ঘটনায় মামলা হওয়ার পর জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্যের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের অন্যান্য জেলার মতো নরসিংদীও ছিল উত্তাল। ২০২৪-এর ১৮ জুলাই বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন ১৫ বছরের কিশোর তাহমিদ ভূঁইয়া। এরপর একে একে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। সেই সময় ছাত্র জনতার ক্ষোভে বিভিন্ন স্থাপনার পাশাপাশি ১৯ জুলাই আক্রান্ত হয় জেলা কারাগারও। এই সুযোগে সেখান থেকে ৮২৬ বন্দী পালিয়ে যায়। লুট হয় অস্ত্র ও গুলি। পুলিশরা উস্কানি দিতে শুরু করে, যেমন কি ওরা টিয়ার গ্যাস ছুড়ে আপনার ছোড়া গুলি ছুড়ে অনেকে আহত হয়। জালখানা মোড়েই অনেক অস্ত্র ভেঙে ফেলা হয়েছে। কিছু কিছু অস্ত্র আমি দেখছি যে নিয়েও যাওয়া হয়েছে। পুলিশ বলছে ৬৪৬ বন্দী আত্মসমর্পণ ও ৩৫ জনকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক ১৪৫ জন হাজতি। আর লুট হওয়া ৮৫টির মধ্যে ৫৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে সমর্থ হয়নি, এইটা উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আন্দোলনের সময় ২০ শহীদ ও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা ৪৪৩ জন। এই ঘটনায় ৩০টি মামলা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। সচল নেই একটিও সরকারি অ্যাম্বুলেন্স, চালকও নেই।
পুরোপুরি সিন্ডিকেটের দখলে সেবা। মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দিয়ে নামে মাত্র চালু রাখা হয়েছে সেবা। ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক মালিকরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। স্বামীহারা রিজিয়া বেগম মেয়েকে বিয়ে দিয়েছেন ধার দেনা করে। সেই ঘরে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। শিশুটি অসুস্থ হওয়ায় ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের বারান্দা ও চারপাশে ৩ দিন ঘুরেও পাননি সরকারি অ্যাম্বুলেন্সের সেবা। পরে সুদে টাকা এনে ৩৫০০ টাকায় ঠিক করেন বেসরকারি অ্যাম্বুলেন্স। মাদারীপুরের পখিরা গ্রামের অসহায় রিজিয়ার মতো সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এমন অভিযোগের শেষ নেই রোগী ও স্বজনদের। ডাক্তার এসে বলছে যে অবস্থা খারাপ, আমরা পারবো না, এই জায়গায় চিকিৎসা নেই, আপনারা ফরিদপুর নিয়ে যান। আমার কাছে তো টাকা ছিল না, আজকে আমি টাকা জোগাড় করছি, আজকে নিয়ে যাচ্ছি। টাকা যে এই জায়গাটা ৮০০০ টাকা ভাড়া নিছি, পরে আরেকটা অ্যাম্বুলেন্স ভাড়ার থেকে সে যাইতে চাইছে ভাই ৬০০০ টাকা দিয়ে যাইতে পারবো। সারিবদ্ধভাবে হাসপাতালের ভেতর দখল করে আছে ২ ডজনেরও বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স। অথচ সরকারি এই হাসপাতালে ৬টি অ্যাম্বুলেন্স থাকলেও সবই অচল। পুরান গাড়ি আমরা মেরামত করে চালাই, ঠিক আছে, তাও আমি যেটা চালাই ওইটা রাজের ঠিকানা, এখানে কিন্তু গাড়ি নাই। ৫ নম্বর গাড়ি ছিল পুরাতন গাড়ি, ওটা গাড়ি মানে টিপ গেলে নষ্ট হয়ে যায়। সরকারি অ্যাম্বুলেন্স সেবা ঝিমিয়ে পড়ায় দ্বিগুণেরও বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকরা। আমরা ঢাকা নিই ৮,৫০০ টাকা, ৮,০০০ টাকা, ঠিক আছে, আর ফরিদপুর নিই ৩৫০০ টাকা। অবশ্য ঝিমিয়ে পড়া অ্যাম্বুলেন্সের সেবা বাড়াতে অনেকটাই অসহায়ত্বের কথা জানান জেলার সিভিল সার্জন। প্রাইভেট অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেটা এসেছে, তাদের দৌরত্ব এখানে অত্যন্ত বেশি। আমার সরকারি অ্যাম্বুলেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ভাড়া যাতে হয়, এই ব্যাপারে আমি অবশ্যই নিশ্চিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোতে পদ্মা সেতু পারাপারে টোল ফ্রি করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সরকারি এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল ও শরীয়তপুরের সদর হাসপাতালে বিএম ইসরাফিল। শুরুতেই যাচ্ছি ইসরাফিলের কাছে। ক্ষমতা, নেতা, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী কিংবা অ্যাম্বুলেন্সের মালিকানার পরিবর্তন হয়, কিন্তু শরীয়তপুরে যেই আপনার সিন্ডিকেট রয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখেছি যে শরীয়তপুরে যারা বিশেষ করে হাসপাতালের সাথে এবং ক্লিনিকগুলোর সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের এই যোগসাজশ থাকাই কিন্তু আসলে এই সিন্ডিকেটটি তৈরি হয়। বিশেষ করে হাসপাতালের যারা অ্যাম্বুলেন্স চালাচ্ছে, বিশেষ করে ড্রাইভারগুলোর কাছ থেকে আমরা দেখেছি যে এই সিন্ডিকেটের যে মূল হোতা, তারাই কিন্তু এই কাজগুলি করে যাচ্ছে। আমি আজকে সকালেও দেখেছি যে একটি ঢাকা থেকে রোগীদের নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স যখন ঢাকার দিকে আবার খালি ফেরত যাবে, ঠিক তখন কিন্তু হাসপাতালের সামনে তিনি রোগীদের নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়েছেন। ঠিক তখনই হাসপাতালের যে অ্যাম্বুলেন্সের ঘরটি, ভিতরে অ্যাম্বুলেন্স অথচ বাহির দিয়ে তালা মারা আমরা দেখেছি। এতে তখন আমরা জানতে পারলাম যে ওই ঢাকাগামী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটিকে ৮,০০০ টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সটির যিনি ড্রাইভার, তাকে দেওয়া হয়েছে মাত্র ৩৫০০ টাকা। তাহলে মাঝখানে যে ৩৫০০ টাকা বা ৪,০০০ টাকার যে অংশটি রয়েছে, সেটি কিন্তু আপনার সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে। আমরা এখানে দেখেছি যে হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা সরকারি লোকজন রয়েছেন, তারা বারবার এই সিন্ডিকেটকে ভাঙার জন্য চেষ্টা করলেও কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছেন। তবে সাধারণ মানুষের যেটা চাহিদা, সেটি হচ্ছে এই সিন্ডিকেট বন্ধ করলে একেবারে নিম্ন আয়ের মানুষগুলো সহ সর্বশ্রেণীর মানুষগুলো এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পারবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। এই মুহূর্তে আপনার মুন্সিগঞ্জে রয়েছে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জেও কিন্তু স্বাস্থ্যসেবার নানা রকম সিন্ডিকেটের মধ্যে কিন্তু এই বেসরকারি অ্যাম্বুলেন্স একটা বড় ক্ষতি করা হয়ে উঠেছে। কারণ এখানকার যে রুগীদের ঢাকায় রেফার করা হয়, তখন কিন্তু
স্বজনরা পড়েন মহাবিপাকে, কারণ এই 250 শয্যার যে জেনারেল হাসপাতাল সেখানে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আর দুটি অ্যাম্বুলেন্স কিন্তু বিকল অবস্থায় পড়ে আছে। দুইজন চালক থাকলেও কিন্তু এই একটি অ্যাম্বুলেন্সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করেন এবং এটিও কিন্তু মাঝে মাঝে বিকল বা সমস্যার সম্মুখীন থাকে। আর এই সুযোগটি কিন্তু নিচ্ছে এই বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, এবং আপনারা দেখছেন যে একেবারে হাসপাতালটির কম্পাউন্ডের ভিতরে কিন্তু এরকম সারি সারি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স লাইনে দাঁড়িয়ে থাকে এবং সেখানকার যে এগুলো পরিচালনার ক্ষেত্রে যারা থাকেন এবং এখানকার যে ভাড়া সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো নির্ধারণ নেই, এবং দৌরাত্ম্য এই ভাড়া দৌরাত্ম্যের কারণে কিন্তু অসহায় মানুষ এই বিপদের সময় বিপাকে এর সময় কিন্তু নানা রকম চ্যালেঞ্জে পড়েন। কিন্তু সরকারি হাসপাতালের যেই বিধান রয়েছে কিলোমিটার প্রতি 10 টাকা হারে কিন্তু ভাড়া আদায়ের কথা রয়েছে, কিন্তু সেখানে সরকারি হাসপাতালে যে সাশ্রয় তারা পান, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু ইচ্ছে স্বাধীন অন্তত 3000 টাকা তাদের দিতে হয় ঢাকা মেডিকেল কলেজে যেতে, কিন্তু সরকারি ভাবে কিন্তু মাত্র 500 টাকায় তারা রাজধানীর এই মেডিকেল কলেজটিতে যেতে পারেন। এছাড়াও অন্যান্য যেসব হসপিটাল রয়েছে সেখানে কিন্তু পরিমাণ আরও বেড়ে যায়, এবং এইটি কিন্তু একটা যখন নাকি বিপদসংকুল অবস্থা থাকে বা রাত বেশি থাকে বা ভোর হয় এইসব সময় কিন্তু ভাড়া আরও বেড়ে যায়, এবং কখনই কিন্তু এই ভাড়াটি কোনো নির্ধারণ অবস্থায় নেই এবং এই ভাড়া তাদের ইচ্ছে স্বাধীন চলে। কিন্তু এখানকার যে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস 24 ঘন্টা সচল রয়েছে, তবে যেহেতু দুইটি বিকল অবস্থায় আছে একটি দিয়ে তারা সার্ভিস চালানোর চেষ্টা করছেন। এবং এই যে মুন্সিগঞ্জ জেলা শহরের যে জেনারেল হাসপাতাল ছাড়াও কিন্তু উপজেলা যেটি 5টি উপজেলা রয়েছে সেখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এবং আপনারা দেখছেন যে হাসপাতালের আশেপাশে কিন্তু নানা রকম দালাল এবং এই যে সিন্ডিকেটের লোকজন সার্বক্ষণিক ঘোরাফেরা করে, এবং তারা এই যে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখে সে ব্যাপারে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু দায় সারা গোছের উত্তর দিচ্ছেন, এবং এই দীর্ঘদিন ধরে কিন্তু এই সিন্ডিকেট চলমান রয়েছে, এবং এই সিন্ডিকেটের সঙ্গে সরকারি হাসপাতালে কতিপয় লোকজন জড়িত রয়েছে বলে কিন্তু অভিযোগ উঠছে বারবার। এবং এই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে যে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা, যে সরকারি অ্যাম্বুলেন্সের পরিবর্তে যদি এগুলো পরিচালিত হয় তাদের যে কিলোমিটার প্রতি একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া বা কোনো রকম সিন্ডিকেট বা দৌরাত্ম্য হতে যেন না পারে সে ব্যাপারে কিন্তু দায়িত্বশীলরা কোনো ভূমিকা নিচ্ছেন না, এবং ভূমিকা না নেবার কারণে কিন্তু মানুষের ক্ষোভের শেষ নেই। এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জ থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে রাজধানীতে রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম বিপদে পড়ে যান ভুক্তভোগীরা, এবং এখানে যে জেনারেল হাসপাতাল ছাড়াও কিন্তু এখানে আরও কয়েকটি হাসপাতাল রয়েছে, বেসরকারি ক্লিনিক রয়েছে, বেসরকারি হসপিটাল রয়েছে, কারোই কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। তবে বিভিন্ন সংগঠন থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেবার চেষ্টা করলেও কিন্তু নানা কারণে সেগুলো সচল রাখা যাচ্ছে না, এবং এখানে ফায়ার সার্ভিসের নতুনভাবে অ্যাম্বুলেন্স এসছে সেটিও কিন্তু অনেকভাবে রুগীরা নিতে পারছেন না। কিন্তু এখানে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেখানে কিন্তু একটি সরকারি অ্যাম্বুলেন্স ছিল সেটিও কিন্তু বিকল অবস্থায় পড়ে আছে, এবং এই যে সরকারি হাসপাতালগুলোতে যে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে এইখানে এই অ্যাম্বুলেন্স দৌরাত্ম্য সেটি নিয়ে কিন্তু কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই, এবং এখানে যে জরুরি বিভাগ থেকে রুগীদের রাত দিন বিভিন্ন সময়ে যে রেফার করে দিচ্ছে, রেফার করবার পরে যে এই রুগী কিভাবে পৌঁছাবে সেই ব্যাপারে কিন্তু ভূমিকা নিচ্ছেন না। তো এই ছিল মুন্সিগঞ্জের অ্যাম্বুলেন্স সংকটের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিল মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে। এ নিয়ে আরও আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার ও অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদ। মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতাল 250 শয্যা জেলা হাসপাতাল। এই হাসপাতালে 6টি অ্যাম্বুলেন্স বরাদ্দ থাকলেও একটিও সচল নেই। রাজুর উপজেলা থেকে একটি অ্যাম্বুলেন্স ধার করে এনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সাথে রয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদ। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরের সবচেয়ে বড় হাসপাতাল আসলে এই অ্যাম্বুলেন্স সেবা আসলে রোগীদের ক্ষেত্রে ভালো মানের দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন?
আমাদের মাদারীপুরে অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত যতগুলা সরকারি অ্যাম্বুলেন্স আছে সবগুলাই বিকল অবস্থায় পড়ে আছে। আমরা চেষ্টা করতেছি এগুলা সারানোর জন্য এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরো এগুলা সারানোর জন্য আরো বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আমরা রাজুর থেকে একটি সরকারি অ্যাম্বুলেন্স এনে সেটা দিয়ে হাসপাতালের রোগীদের আনানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা, এই যে মাদারীপুর জেলায় তো প্রতিনিয়তই ফরিদপুর মেডিকেল কলেজ বা বরিশাল মেডিকেল কলেজ, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে রোগীরা যায়, তো সেক্ষেত্রে তো তারা কাঙ্ক্ষিত যে সেবা সরকারিভাবে সেটি পাচ্ছে না। আসলে বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো এই পুরো চত্বরটি দখল করে রয়েছে, তাদের সরানোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আসলে মাঝে মধ্যে দেখা যায় এখনো আমাদের হাসপাতালের চত্বরে বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স অনেকগুলা জায়গা দখল করে পড়ে আছে। এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, অনেক সময় ব্যবস্থা নেওয়া হয় এবং অনেক অ্যাম্বুলেন্সকে আমরা এখান থেকে অনেকভাবে সরানোর ব্যবস্থা করেছি। অনেক সময় অ্যাম্বুলেন্স এখান থেকে সরেও গেছে, কিন্তু দেখা গেছে 2 দিন পর 3 দিন পর আবার তারা এসে এখানে জায়গা দখল করে। আসলে এগুলা বারবার ব্যবস্থা নেওয়া হচ্ছে, বারবার তারা সরতেছে এবং বারবার তারা আসতেছে। এগুলা আসলে তাদেরকে এইভাবে ব্যবস্থা নিতে চাইলেও আমরা ওইভাবে পারতেছি না তাদের সাথে আর কি। তারপরেও আমরা চেষ্টা করব যতদূর পারা যায় তাদেরকে এখান থেকে সরানোর জন্য। আচ্ছা, কথা বলছিলাম মাদারীপুর জেলার মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মাহমুদের সাথে। তিনি জানাচ্ছিলেন যে বেসরকারি অ্যাম্বুলেন্সের দূরত্ব কমানোর পাশাপাশি সরকারি অ্যাম্বুলেন্সের সেবা বাড়ানোর জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলায় যে রোগীরা অ্যাম্বুলেন্স সেবা থেকে, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। পানি বাড়ার সঙ্গে ভাঙন দেখা দিয়েছে পদ্মার 2 তীরে। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের প্রায় 200 বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। তীর ভেঙে পড়ছে নদীতে, বিলীন হচ্ছে জনপদ, অনেক স্থানে ঘরবাড়িও ভেসে আছে পানিতে। বর্ষা মৌসুমে পানি বাড়ছে পদ্মায়, সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের প্রায় 200 বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে আছেন তীরবর্তী মানুষ। পানি বাড়লি পারে ভাঙ্গে চুরে পল্টে নিয়ে যায়, কয়টা বস্তা ফেলাইছিল, বস্তা টস্তা পেয়েছে নিয়ে গেছে। পিছনে মসজিদ, এই যে স্কুল কলেজ, এগুলো খুব ঝুঁকির মুখে। সরকারে যদি রক্ষণাবেক্ষণ না করে আমাদের থাকাই যাইব না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন করব আমরা, ঊর্ধ্বতন দপ্তরকে ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। দপ্তর থেকে প্রকল্পটি অনুমোদন হলে, অর্থাৎ ডিপিবিটি অনুমোদন হলে আমরা সেই পুরা পদ্মা হরিরামপুর যে উপজেলার যে পুরা পদ্মা নদী আছে 14 কিলোমিটার, আমরা সম্পূর্ণভাবে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজবাড়ীতে 6 কিলোমিটার, মানিকগঞ্জে 1200 মিটার এবং শরীয়তপুরে 250 মিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। গাজীপুরে আলাদা 2টি স্থান থেকে 2 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কালিয়াকৈরের বগাবাড়ি বিলে মধ্যবয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। একই উপজেলার কামরাঙ্গি চালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন নামে এক দিন মজুরের মৃতদেহ উদ্ধার করা হয়। মাদারীপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মাদারীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানায় অস্ত্র মজুত আছে এমন খবরে সদর উপজেলার ঘুনশি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়। এ ঘটনায় আটক করা হয় নারীসহ 6 জনকে। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মানিকগঞ্জে আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীত করতে ভূমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকরা। তাদের দাবি, জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন করেও মিলছে না টাকা। তবে জমির নথি ঠিক থাকলে আবেদন গ্রহণের 2 মাসের মধ্যে মূল্য পরিশোধ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট।
মানিকগঞ্জের শিবালয় ঘিওর দৌলতপুর আঞ্চলিক মহাসড়ক 2023 সালের মে মাসে শুরু হয় সড়কটির 4 লেন সম্প্রসারণের কাজ। শেষ হওয়ার কথা রয়েছে চলতি ডিসেম্বরে। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 80%। প্রকল্পে দৌলতপুর অংশে অধিগ্রহণ করা হয় 3 একর জমি। ভূমি মালিকদের বুঝিয়ে দেয়া হয় অধিগ্রহণের টাকা। একই সঙ্গে শিবালয় ও ঘিওর অংশেও অধিগ্রহণ করা হয় 68 একর ভূমি। সেখানকার জমি মালিকদের অভিযোগ, জমির সঠিক নথি থাকার পরও পরিশোধ করা হচ্ছে না অধিগ্রহণের টাকা। ডিসি অফিসে গেলে কয় টাকা আসে নাই আমাদের, সড়ক ও জনপদে গেলে তারা বলে যে আমরা ডিসি অফিসে টাকা দিয়ে দিছি। আইনেই আছে কম করে হলেও একজন ব্যক্তি সে টাকা পাবে, তারপরে কাজ শুরু করতে পারবে সড়ক ও জনপদ বিভাগ, কিন্তু তারা সেটা মানছে না। তবে জমির নথি ঠিক থাকলে 2 মাসের মধ্যে টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই কার্যালয় থেকে প্রতিটি চেকই আবেদনের তারিখ থেকে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়। বরঙ্গাইল টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শিবালয় ঘিওর ও দৌলতপুর উপজেলার অধীনে 18 কিলোমিটার অংশে 4 লেন সম্প্রসারণে 71 একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিলের পানিতে নয়নাভিরাম পদ্ম, সাদা গোলাপির মিশেলে ফুল ছড়িয়ে দিচ্ছে মোহনীয় রূপ। কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাতনি বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে যান প্রকৃতিপ্রেমীরা। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নীল আকাশের নিচে টলটলে জলে বড় বড় সবুজ পাতার ওপর মাথা উঁচু করে ফুটে আছে অসংখ্য পদ্মফুল। সাদা ও গোলাপি রঙের মিশ্রণে যেন পুরো বিল হয়ে পড়েছে রঙিন ক্যানভাস। এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাতনি বিলে। গত 5 বছর ধরে বর্ষা এলেই প্রাকৃতিকভাবে এই বিলে ফুটে হাজার হাজার পদ্ম। এ দৃশ্য দেখতে ছুটে আসছেন স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা। অনেক বড় বড় পদ্ম ফুল, তারপরে পাতার মধ্যে ছোট পানির ফোঁটা, অসাধারণ দৃশ্য। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি পদ্মবিল দেখতে। পদ্মবিল নিয়ে যাব আমার বাসায়। এই পদ্মবিলকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগও। পর্যটকদের ঘোরানোর জন্য যারা নৌকা ব্যবহার করেন বা নৌকা চালান, তাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস হয়ে দেখা দিয়েছে। প্রায় 10 একর আয়তনের কাতনি বিলে শুকনো মৌসুমে বোরো ধান চাষ করেন স্থানীয় কৃষকরা। আর বর্ষা এলেই সেই পতিত জমিতে নিজ থেকেই ফুটে ওঠে হাজারো পদ্ম ফুল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 21 জুলাই দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি, তল্লা ও সবুজবাগ এলাকায় অভিযান চালায় রাজুক। এ সময় নকশা না মেনে নির্মাণ কাজ করায় 2টি বহুতল ভবন সহ 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে 4টি ভবনের বর্ধিত অংশ ভেঙে প্রতিটি ভবনের বিদ্যুৎ সংযোগ ও 8টি মিটার জব্দ করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে হানিফ মাস্টার গ্রুপ ও ফিরোজ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে 21 জুলাই ভোরে ফিরোজ মেম্বারের লোকজন হানিফ মাস্টারের লোকজনের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে এক নারী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 24 জুলাই সকালে ফরিদপুর থেকে মা যাচ্ছিল রিক এন্টারপ্রাইজের একটি বাস, আর মেহেরপুর থেকে ঢাকায় আসছিল রয়্যাল পরিবহনের একটি বাস। ফরিদপুরের করিমপুর এলাকায় পৌঁছালে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিক এন্টারপ্রাইজের চালক ও 2 যাত্রী সহ 3 জন নিহত হন। আহত হন 20 জন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো রাইসা মনি চিরনিদ্রায় শায়িত। নিজ বাড়ি ফরিদপুরের আলফা ডাঙ্গায় দাফন। গ্রাম জুড়ে শোকের ছায়া। জুলাই আন্দোলনে জনরোষে পুড়ে যায় নরসিংদী জেলা কারাগার। সুযোগ পেয়ে অস্ত্র গুলি নিয়ে পালায় হাজতিরা। এখনো পলাতক 145 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র। এবং অ্যাম্বুলেন্স সেবার নামে চরম নৈরাজ্য। মাদারীপুরের সরকারি সার্ভিস বন্ধে 12 বেসরকারির। সিন্ডিকেট করে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ। অসহায় সেবাগ্রহীতারা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।